রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম ক্লাস। আর প্রথম থেকে যেসব বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য, অর্থাৎ 90% বেশি নম্বর পাওয়ার জন্য, তার হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু প্রত্যেক দিন করতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন যেটুকু পাঠ পড়াবো আমি সেটুকু পাঠ কিন্তু তোমাকে কমপ্লিট করে নিতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বেশি করে লেখা অভ্যাস করতে হবে, অর্থাৎ লেখা প্র্যাকটিস করতে হবে। 8 নম্বরের একটা বড় প্রশ্ন 25 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে লেখা কমপ্লিট করতেই তোমায় হবে, কারণ তুমি সমস্ত প্রশ্ন কমন পাবে, কোনো প্রশ্ন আনকমন থাকবে না। যা পড়াবো আমি সমস্ত প্রশ্নই কমন পাবে, কিন্তু তুমি যদি লেখা অভ্যাস না করো টাইমের অভাবে কিন্তু তুমি লিখে উঠতে পারবে না। সেই কারণে প্রথম থেকে তোমাকে লেখার ওপরে জোর দিতে হবে। আর তৃতীয়ত এই টেক্সট বইটা আমি সময়ে সময়ে আলোচনা করব, অর্থাৎ একদিন যদি আমি প্রশ্ন উত্তর আলোচনা করি আরেকদিন আমি টেক্সট বইটা পড়াবো, বা কখনো দুদিন প্রশ্ন উত্তর আলোচনা করলাম তারপরে একদিন টেক্সট বইটা পড়াবো। টেক্সট বইটা যখন পড়াবো সেগুলো কিন্তু স্কিপ করে গেলে হবে না, তার ক্লাসটাও অর্থাৎ সেই ভিডিওটাও তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। কারণ তুমি প্রশ্ন উত্তর যেগুলো পাবে সেই প্রশ্ন উত্তর থেকে তুমি 100%-র বেশি কমন পেয়ে যাবে, অর্থাৎ কমন সব পেয়ে যাবে। কিন্তু তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, অর্থাৎ পরবর্তীকালে যদি এই সাবজেক্টে অনার্স নিতে চাও তাহলে কিন্তু কনসেপ্টটাকে ভালো করে জানতে হবে, অর্থাৎ আমাদের সিলেবাসে কী আছে জানতে হবে, কেবলমাত্র নম্বর নয়। নম্বর তো ভালো পেতেই হবে, ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য, মানে ভালো একটা র্যাঙ্কে আসার জন্য নম্বর পেতে হবে তোমাকে, তার সঙ্গে সঙ্গে কনসেপ্টটাও ক্লিয়ার করতে হবে। তার জন্য টেক্সট বইটাও তোমাকে কিছুটা দেখতে হবে বা পড়তে হবে। আর তোমাদের যে টেক্সট বইটা আমি পড়াবো সেটা প্রণব কুমার দালালের লেখা, আর টেক্সট বইটার নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরিচয়। তোমরা দেখে নাও, একটু কাছাকাছি আমি দেখাচ্ছি যে প্রণব কুমার দালালের লেখা, ঠিক আছে। যাই হোক, এবার আজকের ক্লাসে তোমাদের আমি যেটা আলোচনা করব, তোমাদের আমি প্রথম অধ্যায় থেকে সাজেশান দিয়েছিলাম, অর্থাৎ এই 4টে প্রশ্ন তোমাদের আমি প্রথম অধ্যায় থেকে সাজেশান আকারে দিয়েছি। এই 4টে প্রশ্নর মধ্যে যে প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব, জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ বলতে কি বোঝো, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো, এই প্রশ্নটা আজকে আমি তোমাদের আলোচনা করব। জাতীয় স্বার্থ বোঝার আগে তোমরা প্রথমে বুঝে নাও স্বার্থটা কী জিনিস। স্বার্থটা এইরকম যে আমি ওকে ওর দরকারের সময়, আমার বন্ধুর কথা বলছি, আমি আমার বন্ধুকে বন্ধুর দরকারের সময় 100 টাকা ধার দিয়েছি। এবারে আমি কেন ধার দিয়েছি, যে আমার স্বার্থ কি, যে আমিও যখন অসুবিধায় পড়বো বা আমিও যখন সমস্যায় পড়বো যেন আমি ওই বন্ধুটার কাছ থেকে 100 টাকা ধার নিতে পারি। স্বার্থ এই জিনিস যে ব্যক্তিগত মানে সুবিধা লাভ, যে আমি ওর কাছ থেকে যেমন ওকে সুবিধা দিয়েছি যেন সময় হলে আমি ওর কাছ থেকে সুবিধাটা লাভ করতে পারি। তোমরা বাড়িতে লক্ষ্য করবে যে তোমাদের ছোট ভাই বোনেরা যারা আছে বা তোমার বড় দাদাও যারা আছে, কি হতো ছোটবেলায় বিশেষ করে, যে ও যদি 5 টাকার খাবার কিনে আনতো বা ও যদি 10 টাকার খাবার কিনে আনতো, সেই 10 টাকার খাবার বা 5 টাকার খাবারের মধ্যে দিয়েও কি আমরা চাইতাম যে আমি তো তোকে দিলাম, আমি যখন খাবার কিনেছিলাম আমি তোকে দিলাম, এবার তুই কিনেছিস তুই আমাকে দে। এইটাকে বলছে স্বার্থ, যে আমি ওকে দিচ্ছি কেন, ওর থেকে আমি পাওয়ার লোভে। এইভাবে একটা রাষ্ট্র অপর রাষ্ট্রকে সাহায্য করে থাকে বিভিন্নভাবে। এর মেন কারণ কি, এর মেন কারণ হচ্ছে স্বার্থ। এই একটা রাষ্ট্র অপর রাষ্ট্রকে যে সাহায্য করে থাকে, এই নিয়েই যে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের অন্তঃসম্পর্ক তৈরি হয়, সেইটাকেই জাতীয় স্বার্থ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমাদের যখন করোনা পিরিয়ড চলছিল সেই সময় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাকে ঔষধ দিয়ে সাহায্য করেছিল। তার স্বার্থটা কি ছিল, যে আমেরিকার থেকেও প্রয়োজন হলে যাতে ভারত অর্থাৎ আমরা কিছু নিতে পারি। এইভাবে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেইটাকে বলা হচ্ছে জাতীয় স্বার্থ। আর এটা যেহেতু সমাজ বিজ্ঞানের একটা পার্ট, সেই কারণে এর নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যখন নোটটা আলোচনা করব তখন দেখে নেবে যে হার্টম্যান কি বলেছেন, তারপরে ফাঙ্কেল কি বলেছেন, মর্গেনথাউ কি বলেছেন, এইগুলো। এবারে দ্বিতীয় যে পার্টটা আছে, যে জাতীয় স্বার্থ রক্ষার উপায়। এই জাতীয় স্বার্থ রক্ষার উপায় আমরা 5 ধরনের পড়ব। প্রথমে পড়ব পররাষ্ট্রনীতি, অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষার জন্য ভালো একটা
পররাষ্ট্র নীতি রূপায়ণ করতে হবে। দ্বিতীয়ত আমরা পড়ব প্রচার। প্রচার মানে কি? প্রচার মানে যে আমেরিকা হয়তো কোনো একটা বিষয় প্রচার করছে যে সেটা ভারতের থেকে আমেরিকা ভালো, ঠিক আছে, সেটা প্রচার করছে। ভারত কি করবে? ভারত এবং ভারতের সরকার, ভারতের জনগণ সেটা কি প্রচারের মাধ্যমে আমেরিকা প্রচার করছে, সেটা টিভির মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকায় ওই জিনিসটা এইভাবে বন্টন করলে ভালো, যে এখন জিনিসপত্রের দাম বেশি হয়ে যাচ্ছে, যে পেট্রোলের দাম অনেক হয়ে যাচ্ছে, যে আমেরিকার সরকার কি করেছে, সমস্ত পেট্রোল কি করছে, একটা ক্যাম্প তৈরি করে সেখান থেকে কম দামে দিচ্ছে। যে ভারত দেখছে যে আমেরিকার সরকার এই করছে, ভারতের সরকারও দেখছে, ভারতের জনগণও দেখছে, তখন কি করছে যে আমেরিকাকে তখন ভালো বলবে, অর্থাৎ ভারতও তাকে দেখে অনুকরণ করবে। এইটাকে বলা হচ্ছে প্রচার। আর নোটটা তো আলোচনা করবোই, তোমরা দেখবে। তারপরে জোট গঠন। জোট গঠন মানে তোমরা দেখেছো যে আমাদের একটা পাড়া এবং পাশের একটা পাড়া, আমরা একটা পাড়া নিয়ে কি হচ্ছে, আমাদের মধ্যে জোট আছে একটা, যে কয়েকটা গ্রাম মানে পাড়ার মধ্যে কি থাকে, পাড়ার মধ্যে কিছু পরিবার থাকে, পরিবারের মধ্যে একটা জোট আছে, যে ওই পাড়ার লোক আমাদের পাড়ায় যদি আসে, আমাদের কোনো হুমকি দেয় বা মারতে আসে বা ঝগড়া করতে আসে, আমরা ওকে পিটিয়ে দেবো, ঠিক আছে, বা পিটবো। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে জোট। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়ে যায় না, তখন সমগ্র পৃথিবী দুটো শক্তিধর রাষ্ট্রে ভাগ হয়েছিল। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট, আর একটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। এই পুঁজিবাদী জোট কি করেছিল? ন্যাটো তৈরি করেছিল, আর সমাজতান্ত্রিক জোট ওয়ারাস জোট তৈরি করেছিল ওয়ারাস চুক্তির মাধ্যমে। এইটা হচ্ছে জোট গঠন। এইভাবেও ক্ষমতা বাড়ে, জাতীয় স্বার্থ রক্ষিত হয়। আর হচ্ছে অর্থনৈতিক সাহায্য বা ঋণ প্রদান। দেখো, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, ঠিক আছে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, আমি হচ্ছে তৃতীয় ব্যক্তি, ঠিক আছে, আমি হচ্ছে তৃতীয় ব্যক্তি, ঠিক আছে। এবার দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, আমি হচ্ছে তৃতীয় ব্যক্তি। এবারে আমাকে কি করছে, আমাকে ওই একজন ব্যক্তি সাক্ষী জানাচ্ছে যে আমি সত্যটা দেখতে পাচ্ছি যে এ আর বি এর মধ্যে ঝগড়া হচ্ছে, এর দোষ বি এর সাথে জোর করে ঝগড়া করেছে, কিন্তু এ আমাকে কি করেছে, আমাকে 500 টাকা 1000 টাকা ধার দিয়ে রেখেছে। তাহলে কি আমি বলতে পারবো সত্যিটা, যে না এ এর দোষ আছে, বি এর দোষ নেই? না, কারণ সে আমায় আর্থিক সাহায্য দিয়ে রেখেছে। এইভাবে একটা রাষ্ট্র অপর রাষ্ট্রকে যখন আর্থিক সাহায্য দিয়ে থাকে, তখন সেটা জাতীয় স্বার্থকে কি করে, প্রভাবিত করে। আর লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে বল প্রয়োগ। সব কিছু করে দেখলো যে এইগুলো যদি কার্যকর না হয়, তাহলে মেরে ধরে কিন্তু জাতীয় স্বার্থটা রক্ষা করতে হবে, ঠিক আছে, অর্থাৎ বল প্রয়োগ করে। এই ছিল আজকে তোমাদের কনসেপ্টটা। এবার তোমরা নোটটা বুঝে নেবে, এবং কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই তোমরা নির্দ্বিধায় জানাবে। আশা করি তোমরা কনসেপ্টটাকে বুঝতে পেরেছো। এবারে তোমরা নোটটাকে বুঝে নাও, কারণ এটাই তোমাদের পরীক্ষায় লিখতে হবে। প্রথমে জাতীয় স্বার্থ কাকে বলে সেটা ভালো করে দেখো। জাতীয় স্বার্থের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞগণ একমত নন। হার্টম্যান বলেছেন, জাতীয় স্বার্থ হলো তাই যাকে প্রতিটি রাষ্ট্র অর্জন ও সংরক্ষণ করতে বিশেষভাবে আগ্রহী। তারপরে দেখো, অধ্যাপক ফাঙ্কেল মনে করেন জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। অধ্যাপক ফাঙ্কেল মনে করেন জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। তার মতে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক যেভাবে ব্যক্তিগত লাভ ক্ষতির দ্বারা পরিচালিত হয়ে থাকে, অন্তরাষ্ট্র সম্পর্কও সেভাবে জাতিরাষ্ট্রের লাভ ক্ষতিকে সামনে রেখে পরিচালিত হয়। ফাঙ্কেল এই লাভ ক্ষতিকে জাতীয় স্বার্থ বলে অভিহিত করেছেন। তারপর দেখো, বাস্তববাদী তাত্ত্বিক মর্গেনথাউয়ের অভিমত অনুসারে যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হলো জাতীয় স্বার্থ। প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা, প্রচলিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা রক্ষা করা এবং রাষ্ট্রের সাংস্কৃতিক সত্তা অক্ষুণ্ণ রাখার মতো কয়েকটি ন্যূনতম স্বার্থ পূরণ করতে চায়। তারপরে দেখো, এবারে বলা হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষার উপাদান সমূহ। পরের পার্টটা আর কি, নিম্নলিখিত 5টি উপায়ে জাতীয় স্বার্থ রক্ষা করা হয়ে থাকে। 1 নম্বর দেখো, পররাষ্ট্র নীতি। এখানে কি বলা হচ্ছে, জাতীয় স্বার্থ রক্ষার বড় হাতিয়ার হলো বিদেশ নীতি। তারপরে দেখো, অধ্যাপক ফাঙ্কেল বলেছেন ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থ
ইজ দ্য কি কনসেপ্ট মানে প্রধান উপাদান ইন ফরেন পলিসি মানে বিদেশ নীতি, অর্থাৎ জাতীয় স্বার্থ হচ্ছে বিদেশ নীতির প্রধান উপাদান। এটা কে বলেছেন? অধ্যাপক ফাঙ্কেল বলেছেন। তাই প্রতিটি রাষ্ট্র এমনভাবে তার বিদেশ নীতি তৈরি করবে যাতে জাতীয় স্বার্থ পূরণ হতে পারে। যেমন ভারতের জাতীয় স্বার্থ হলো মূল্যবোধের প্রসার, সেই মূল্যবোধের ভিত্তি হলো অহিংসা ও অনাক্রমণ। এই জাতীয় স্বার্থ পূরণের জন্য সে বিদেশ নীতিতে পঞ্চশীল নীতি গ্রহণ করেছে। তারপরে দেখো প্রচার, এখানে কি বলা হচ্ছে? প্রচার হলো জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম প্রধান উপাদান। একটি দেশের সরকার তার পররাষ্ট্রনীতির সপক্ষে অন্য রাষ্ট্রের সরকার ও জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারের আশ্রয় গ্রহণ করে। আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে সারা দুনিয়া নিজের নীতি ও মতবাদ পৌঁছে দিয়ে জাতীয় স্বার্থ পূরণ করা যায়। বলছে সারা দুনিয়ায় নিজের নীতি ও মতবাদ পৌঁছে দিয়ে জাতীয় স্বার্থ পূরণ করা যায়। তারপরে দেখো জোট গঠন। আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম একটি উপায় বা পদ্ধতি হলো জোট গঠন। উদাহরণস্বরূপ বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমে পুঁজিবাদী রাষ্ট্রগুলির জোট ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলিকে নিয়ে ওয়ারাস জোট গড়ে ওঠে। তারপরে দেখো 4 নম্বর পয়েন্ট, এখানে কি আছে দেখো, যে অর্থনৈতিক সাহায্য ও ঋণ দান। উন্নত ও ধনী রাষ্ট্রগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের জাতীয় স্বার্থ রক্ষার হাতিয়ার হিসাবে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য ও ঋণ প্রদান করে থাকে। এইভাবে উন্নত দেশগুলি আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয়ে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির সমর্থন অতি সহজে অর্জন করতে সক্ষম হয়। তারপরে দেখো বল প্রয়োগ কি বলা হচ্ছে? আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্রগুলি অনেক সময় নিজেদের জাতীয় স্বার্থ পূরণের জন্য অন্য রাষ্ট্রের ওপর বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে থাকে। উদাহরণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিকারাগুয়া, গ্রেনাডা প্রভৃতি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা বলা যায়। মূল্যায়ন। জাতীয় স্বার্থ রক্ষা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ কাজ। তার জন্য বিদেশ নীতি নির্ধারণ করা হয়, তবে জাতীয় স্বার্থের একটা সীমা থাকা দরকার। সামর্থ্যের বাইরে চলে গেলে জাতীয় স্বার্থ রক্ষিত নাও হতে পারে। এই ছিল আজকে ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর প্রথম থেকে কিন্তু ভালো করে পড়াশোনা করো, অর্থাৎ যেদিনের ক্লাসে যা পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে, না হলে কিন্তু পরে সমস্যা।